কোয়ালিটেটিভ প্রপার্টি হচ্ছে দ্রবণের হিমাঙ্ক অবনমন, যাকে বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট একটা পড়লেই আর একটা বোঝা যায়, তবে সামান্য একটা পার্থক্য আছে, সেটা বলে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, বাকিগুলো নিজে থেকেই বুঝতে পেরে যাবে। দ্রবণের হিমাঙ্কের অবনমন, তার আগে জানবো হিমাঙ্ক কাকে বলে বা ফ্রিজিং পয়েন্ট কাকে বলে। আমি বলে দিচ্ছি হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কি। মানে একটা তরল পদার্থ আছে, সেই বিশুদ্ধ তরল পদার্থ যে টেম্পারেচারে বা যে উষ্ণতাতে জমতে শুরু করে, সেই টেম্পারেচারটাকে বলা হয় হিমাঙ্ক, সেই তরলের, বিশুদ্ধ তরলের। অর্থাৎ ওই টেম্পারেচারটাতে জমতে শুরু করবে আর সমস্ত তরলটা ওই টেম্পারেচারেই জমে যাবে। হ্যাঁ, নির্দিষ্ট চাপ, এই কথাটা বলা দরকার আছে। এখন তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে জলের বা বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত, তোমরা বলবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। একদম ঠিক, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এখন যদি বলি আমি বরফের গলনাঙ্ক কত, তাহলে কি বলবে? তাহলে গলনাঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে জল যে উষ্ণতায় জমে, আবার বরফ সেই উষ্ণতায় গলে। তার মানে জলের হিমাঙ্ক আর বরফের গলনাঙ্ক, অর্থাৎ একটা তরল পদার্থের গলনাঙ্ক আর একটা তরল পদার্থের হিমাঙ্ক একটাই টেম্পারেচার, একটাই টেম্পারেচার। অর্থাৎ আমি বলতে পারি হিমাঙ্ক হলো এমন একটা অবস্থা, যেই অবস্থায় তরল পদার্থটা আর কঠিন পদার্থটা সাম্য অবস্থায় থাকে। এটাই মেন পয়েন্ট এই জায়গাটার হিমাঙ্কের ক্ষেত্রে। হিমাঙ্ক অবনমন যে জিনিসটা পড়াবো, এই জায়গাটা বুঝে নিলেই হবে। অর্থাৎ জল যদি নিই, জল আর বরফ, হিমাঙ্কতে জল আর বরফ সাম্য অবস্থায় থাকে। বা বলতে পারি জলের যে বাষ্পচাপ আর এই যে কঠিন পদার্থ বা বরফ, তার বাষ্পচাপটা ওই অবস্থাতে সমান হয়ে যায়। এবার বরফের তো বাষ্পচাপ বলতে বরফের মধ্যে যে তরল পদার্থ থাকবে শুধু সেই তরল পদার্থ, যদি অবিশুদ্ধি থাকে তাহলে সেটাকে ধরবো না। তাহলে হিমাঙ্ক কি হলো? যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থের তরল, কঠিন পদার্থ বলে দিলাম, যে উষ্ণতায় কোনো পদার্থের তরল আর কঠিন অবস্থার মধ্যে সাম্য অবস্থা রচিত হয়, তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বলে। আর হিমাঙ্কে পদার্থটি তরল ও কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয়। এই পয়েন্টটা অবশ্যই লিখে রাখবে যে হিমাঙ্কে পদার্থটির তরল ও কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয়, এইটা মেন। এবার আসছি হিমাঙ্কের অবনমন। তুমি যদি কোনো বিশুদ্ধ তরলে বা বিশুদ্ধ দ্রাবকে দ্রাব যোগ করে দাও, তাহলে দ্রবণ পাবে। এই বিশুদ্ধ তরলের হিমাঙ্ক, যেটাকে আমি বলছি টিএফ ফ্রিজিং পয়েন্ট, টিএফ ফ্রিজিং টেম্পারেচার, আর দ্রবণের যে হিমাঙ্ক, যেটাকে বলছি টিএফ প্রাইম বা টিএফ ড্যাশ, দ্রবণের হিমাঙ্ক কমে যায়। হিমাঙ্ক কমে যায়। যেমন বিশুদ্ধ তরলে বা বিশুদ্ধ জলে দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বেড়ে যেত, হিমাঙ্ক কমে যায়। অর্থাৎ এইটা যদি তরল জল হয়, তাহলে জল ভেবে নাও 273 কেলভিনে হিমাঙ্ক ছিল 273, দ্রবণ যদি হবে তাহলে 273-এ জমবে না।
কি হবে, আরও কম টেম্পারেচারে হিমাঙ্ক চলে যাবে, 273 থেকে কমে যাবে, অর্থাৎ মাইনাসে চলে যাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে এখানে মাইনাসে হয়ে যাবে। তুমি জলের মধ্যে যদি কোনো অপদ্রব্য, যেমন আমি নুন বলি, নুনটা ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে না, কারণ নুন বা NaCl বিয়োজিত হয়, তাও বোঝাবার জন্য বলছি, নুন যদি দিয়ে দাও তাহলে আর 0 ডিগ্রিতে জমবে না, আরও কম টেম্পারেচার তোমার লাগবে, যেটাকে আমরা এমনি বাস্তব উদাহরণ দিয়েও দেখেছি, যে ওই আইসক্রিম জমাবার জন্য যে আগে দেখবে গাড়ি করে আইসক্রিম বিক্রি করতো, অনেক আগে, তোমরা পেয়েছো কিনা জানি না ব্যাপারটা, ওই একটা বক্স থাকতো, বক্সের মধ্যে আইসক্রিমগুলো থাকতো, নিচে থেকে একটা জল বেরোতো, মাঝে মধ্যে ওরা জলটা বের করে দিত, সেই জলটা দেখবে হাত দিয়ে বা পা দিয়ে দেখেছেও, অনেক ঠান্ডা থাকে। কেউ দেখেছো কি এটা? দেখোনি? সেখানে নুন জল থাকে। কেউ যদি এটা খেয়ে দেখে থাকো তাহলে বুঝতে হবে এটা নুন জল থাকে। ওটা আমি খেয়ে দেখেছি, ছোটবেলায় খেয়ে দেখেছি, নুন জল থাকে, নুনটা থাকে, খুব ঠান্ডা থাকতো, ছোটবেলাতেই করেছি, বড়বেলায় করো না। তো ওইটার মধ্যে নুন দেওয়া থাকে বলে কি টেম্পারেচারটা অনেক কমে যায়, 0 থেকেও কমে যায়, -23-22 চলে যায়, হিমমিশ্রণ যাকে বলি আমরা। তাহলে এইটুকু জেনে গেলাম যে বিশুদ্ধ তরলে যদি কঠিন দ্রাব যোগ করে দাও তাহলে স্ফুটনাঙ্কে যেমন উন্নয়ন হয়, হিমাঙ্কের অবনমন হয়। তাহলে হিমাঙ্কের অবনমনটাকে বলছি ডেল্টা TF, এটাও ডেল্টা TF, কিন্তু এক্ষেত্রে কি লিখবো, TF মাইনাস TF ড্যাশ না TF ড্যাশ মাইনাস TF লিখবো? TF মাইনাস TF ড্যাশ লিখবো, অর্থাৎ TF গ্রেটার দ্যান TF ড্যাশ, এইটাই এখানে পার্থক্য, বাকি সব এক। তো ডেল্টা TF। তাহলে হিমাঙ্কের অবনমন কেন হয় কারণটা জেনে নিই, তারপর রাউল্টের সূত্রে যাব আমরা। কারণটা কি, এটাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও আমি দেখিয়ে দিচ্ছি, আর কারণটা একসাথে বলে দিচ্ছি। বাষ্পচাপ ভেবে নাও, বাঁ দিকে এই এক্স বায়ুক্ষ বরাবর বাষ্পচাপ, আর এটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। এখন বাষ্পচাপের গ্রাফটা দেখাচ্ছি বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। একটু আগে এঁকেছিলাম, মনে আছে? ওইটা মনে মনে ইমাজিন করো যে এরকম করে দেখিয়েছিলাম, আর এইখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার হয় এটা, তাহলে ওইখানে টাচ করলেই বয়েলিং টেম্পারেচার চলে যাবে। আমি ওইটা দেখাচ্ছি না, হিমাঙ্ক মানে নিচের দিকে নামবো, ওইটা দেখাবার দরকার নেই, বোঝাবার জন্য দিয়েছে এটা উপরের দাগটা, এটা এখানে প্রয়োজন নেই। এটা বোঝাবার জন্য যে সে একটু আগে আঁকলাম আমি বিশুদ্ধ দ্রাবক, সেই দ্রাবকটার তরলটার বাষ্পচাপ এটা, আর এইটা না কঠিন পদার্থ, এই জায়গায় হচ্ছে কঠিন পদার্থ, কমে গেল, এটা কঠিন পদার্থ, এটা কঠিন দ্রাবক, কথাটা লিখে দিলাম, কঠিন দ্রাবক, এটা তরল দ্রাবক, আর এটা কঠিন দ্রাবক। আর এইদিকে যদি আমি এই জায়গায় টাচ করে দিই তাহলে ওইদিকে বাষ্পীয় বা গ্যাসীয় দ্রাবক। এই পয়েন্টটাকে কি বলবো, এই যে পয়েন্টটা যেখানে তরল দ্রাবক আর কঠিন দ্রাবক সাম্য অবস্থায় আছে বা একটা পয়েন্টে মিট করেছে, এটা হচ্ছে হিমাঙ্ক, যেটাকে বলছি ফ্রিজিং পয়েন্ট, TF। এটা বুঝতে কারো অসুবিধা নেই, কারণ আমি আগেও বলে দিয়েছি তরল আর কঠিন সাম্য অবস্থায় থাকবে, আর তরল আর কঠিনের বাষ্পচাপ যদি সমান হয়, এর বাষ্পচাপ সমান এর বাষ্পচাপ যদি হয়ে যায় তাহলে জমে যাবে। এখন আমি যদি তরল পদার্থে, বিশুদ্ধ তরলে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করি তাহলে দ্রবণের বাষ্পচাপ কি কমে যাবে? তো এটা দ্রবণের বাষ্পচাপ কম। এখন এই দ্রবণের বাষ্পচাপটাকে যদি কঠিনের সাথে সাম্য অবস্থায় আসতে হয় বা কঠিনের বাষ্পচাপের সাথে সমান হতে হয় তাহলে কি হবে, তাহলে দ্রবণের বাষ্পচাপটাকে কঠিনের বাষ্পচাপের সাথে সমান হতে গেলে আরো নিচের দিকে আসতে হবে, টেম্পারেচারটা আরো কমাতে হবে, এই টেম্পারেচারে আসতে হবে। এটাকে বলছি দ্রবণের হিমাঙ্ক, যেটাকে বলছি TF ড্যাশ, কমে গেল। তাহলে এখন দ্রবণের
বাষ্পচাপটাকে কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হতে গেলে আরো নিচের দিকে আসতে হবে, অর্থাৎ টেম্পারেচার আরো কমে যাবে। এই পয়েন্টে টাচ করেছে, তাহলে এই যে ডটেড লাইনটা নিচে গেল সেটা দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক এটা। তাহলে এই যে পার্থক্যটা, এটাই কি বলবো, ডেল্টা টিএফ, যেটা সমান টিএফ মাইনাস টিএফ ড্যাশ। যেহেতু বিশুদ্ধ তরলে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হিমাঙ্ক মানে কি, যেখানে তরলের বা লিকুইড দশার বাষ্পচাপ আর কঠিন দশার বাষ্পচাপ সমান হয়, সেটা হিমাঙ্ক। তাহলে এখন দ্রবণের বাষ্পচাপটাকে হিমাঙ্কের নিয়ে যেতে গেলে, কঠিন নিয়ে যেতে গেলে তখন আরো নিচের দিকে আসতে হবে, আরো কম টেম্পারেচারে আসতে হবে, তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা এটাও জেনে গেলাম যে বাষ্পচাপের হ্রাস হয় বলেই হিমাঙ্কের অবনমন হয়। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন আর হিমাঙ্কের অবনমন গ্রাফটা একটু বই থেকে দেখে নেবে, একটু আরো কাট করে এরকম করে করা হয়েছে, তাহলে এই পয়েন্ট দুটো বুঝতে পারবে ভালো আরো। এটা টি এফ আর এটা টি এফ ড্যাশ, এটা ডেল্টা টি এফ। নিচে আর একটু দেখিয়ে দিলাম, একটু এরকম করে আঁকলে ভালো হয়। হ্যাঁ বলো। দ্রবণের ক্ষেত্রে এটা বলে দেন। দ্রবণের দ্রবণের ক্ষেত্রে ওটা বলে দেন। দ্রবণের ক্ষেত্রে কি হয়, দ্রবণের ক্ষেত্রে তোমার যে তরল পদার্থ আছে তার বাষ্পচাপ তো কমে গেছে, এখন তার বাষ্পচাপটাকে কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান নিয়ে যেতে গেলে টেম্পারেচারটাকে আরো কমাতে হবে। এই তো দেখতে পাচ্ছি যে কম টেম্পারেচারে হবে, এটা এই জায়গায় হবে, এটা দ্রবণ, এটা দ্রবণের বাষ্পচাপ, এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এই পয়েন্টে জমে যাচ্ছে, তাহলে এটা কঠিন হচ্ছে তরল পদার্থের বিশুদ্ধ তরলের হিমাঙ্ক। আর দ্রবণের ক্ষেত্রে আরো নিচের দিকে নিয়ে যেতে হবে, ওইটার ক্ষেত্রে কি হচ্ছিল এটাও দেখিয়ে দিই এখানে, ওটা হচ্ছিল এই পয়েন্টে স্ফুটনাঙ্ক টাচ করছিল, এটা স্ফুটনাঙ্ক, আর এখানে আরো দূরে চলে যাচ্ছিল, এইটা স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে বিশুদ্ধ তরলের বয়লিং পয়েন্ট, আর এটা হচ্ছে দ্রবণের বয়লিং পয়েন্ট। পুরো জিনিসটা এখানে দেখিয়ে দেওয়া হলো। এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এলিভেশন হচ্ছিল, আর ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে ডিপ্রেশন হচ্ছে, ঠিক আছে। আর এইখানে এই পয়েন্টেই মিট করবো কেন, কারণ তরল পদার্থটা জমে, তরল পদার্থের সাথে যে কঠিন পদার্থ আছে সেটা কিন্তু হিমাঙ্কে বা বরফে জমবেন, বরফে থাকবে না, কঠিন জায়গায় থাকবে না। আমি আগে বলেছি সূত্র প্রযোজ্য তখনই হবে যে বাষ্পীয় অবস্থায় কঠিন পদার্থটা যাবে না, আর জমে গেলে ওই বরফেও কিন্তু কঠিন পদার্থ যাবে না। রাউল্টের সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তাড়াতাড়ি বলে দিচ্ছি, একটু শুনে নাও। প্রথম সূত্র হচ্ছে টিএফ ডেল্টা টিএফ সমানুপাতিক এম, ওই আগের সূত্রটাই। অতএব ডেল্টা টি এফ সমান কে এফ, এখানে একটা কনস্ট্যান্ট আসছে কে এফ ইন্টু এম। সূত্রটা যদি বলি ভাষায় বলি তাহলে কি হবে, যদি কোনো বিশুদ্ধ তরল পদার্থে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করা হয়, তাহলে হিমাঙ্কের যে অবনমন হবে সেটা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। ইকুয়ালস টু করলে একটা ধ্রুবক আসবে যেটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কেএফটাকে বলছি কি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আরো অনেক নাম আছে, মোলাল হিমাঙ্ক অবনমন, আণবিক হিমাঙ্ক ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক, বা এটা কি নাম বললাম, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক CRYOSCOPIC, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আর দ্বিতীয় সূত্রটা কি, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি আবার একই রকম, তুমি যদি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, যেটা গ্রামে বলছি, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন
যোগ করো, কঠিন অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য বিভিন্ন দ্রাবক যোগ করো, যেহেতু সমমোল পরিমাণ নিয়েছো উভয় ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হিমাঙ্কের অবনমন সমান হবে। এটার ক্ষেত্রে যা হিমাঙ্কের অবনমন হবে, এটার ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান হবে। এটা দ্বিতীয় সূত্র। আচ্ছা, ফর্মুলাটা তাহলে কি হবে? মনে মনে জেনেই নিয়েছো ফর্মুলাটা কি হবে। যদি আণবিক ওজন নির্ণয় করতে বলে তাহলে সেই ফর্মুলাটা কি হবে, আর এটাকে সংখ্যাগত ধর্ম বলা হয় কেন, আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সূত্রটা, এই সব পয়েন্টগুলো বলছি। প্রথম কি বললাম, যে হিমাঙ্কে অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র প্রযোজ্য হবে যদি কঠিন অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য অতরিত সংযোজিত দ্রাবক হয়। দ্বিতীয় কি, যদি লঘু দ্রবণ হয় তাহলে খাটবে, নাহলে খাটবে না। আচ্ছা, সংখ্যাগত ধর্ম বলা হয় কেন, কারণ আমি দেখে নিলাম যে উভয় ক্ষেত্রে সমমোল পরিমাণ যদি দিই তাহলে হিমাঙ্কের অবনমন একই হচ্ছে, তার মানে এটার সংখ্যার উপর নির্ভর করছে, প্রকৃতির উপর নির্ভর করছে না, ইউরিয়া গ্লুকোজ ফ্রুক্টোজ যাই নাও না কেন। আর আণবিক ওজন নির্ণয় করব কি করে, আণবিক ওজন একই ফর্মুলা, ডেল্টা টি এফ সমান কে এফ ডাব্লিউ টু ইন্টু 1000 M2 ইন্টু W1, এখান থেকে M2 বেরিয়ে যাবে, M2 সমান কি হয়ে যাবে, কে এফ W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ডেল্টা TF। এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, কে এফ কাকে বলা হয় বা কে এফ এর সংজ্ঞা একই রকমভাবে, যখন M সমান 1 হবে তখন ডেল্টা TF সমান কে এফ হয়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ 1000 গ্রাম তরলে বা দ্রাবকে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত করলে হিমাঙ্কের যে অবনমন ঘটে সেটাই তার মোলাল হিমাঙ্ক অবনমন বা হিমাঙ্ক ধ্রুবক বা কেএফ। এককটা কি হবে, একই একক, কেলভিন পার মোলালিটি বা কেলভিন কেজি মোল ইনভার্স। আর জলের হিমাঙ্কে এই জলের কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। এর অর্থ কি, জলের কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? বলতে পারবো না। কেজি বিশুদ্ধ জলে 1 মোল তড়িৎ অবিশ্লেষ্য সংযোজিত কঠিন দ্রাবক যোগ করা হলে হিমাঙ্কের অবনমন হয় 1.86 কেজি। হ্যাঁ, একদম ঠিক। 1000 গ্রামে সিরিন বললে তাই না, 1000 গ্রামে 1000 গ্রাম জলে বলে দেবো, 1000 গ্রাম জলে যদি তুমি 1 গ্রাম মোল কঠিন অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য দ্রাবক যোগ করো তাহলে দ্রবণের হিমাঙ্কের অবনমন 1.86 কেলভিন হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে সেটাও বলে দিই, হিমাঙ্ক রোধক। হিমাঙ্ক রোধক দ্রবণ, যাকে ইংলিশে বলা হয় অ্যান্টি ফ্রিজিং সলিউশন। অ্যান্টি ফ্রিজিং সলিউশন, দেখো অনেক দেশ আছে যে দেশের টেম্পারেচার 0 ডিগ্রির থেকে কম থাকে, নেগেটিভে থাকে, নেগেটিভে টেম্পারেচারগুলো থাকে। সেই দেশের ক্ষেত্রে যে গাড়িগুলো থাকে সেই গাড়ির রেডিয়েটারে যে জল থাকবে সেই জলটা নিলে কি হবে, 0 ডিগ্রি যেহেতু কম আছে তাহলে জলটা তো জমে যাবে, আর রেডিয়েটারে যদি জলটা জমে যায় তাহলে গাড়ি তো চলবেই না, আর রেডিয়েটারটা ফেটে যাবে। তাহলে তোমার জল তো নেব, জলের মধ্যে কিছু যদি পদার্থ যোগ করে দিই, কঠিন অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য পদার্থ বা কোনো পদার্থ যদি যোগ করে দিই তাহলে সেই জলটা আর 0 ডিগ্রিতে জমবে না, নেগেটিভে চলে যাবে। এই যে জলকে বা দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিয়ে যাচ্ছে, সেই দ্রবণগুলোকে বলা হয় হিমাঙ্ক রোধক দ্রবণ, আর সেই পদার্থটাকে বলা হয় হিমাঙ্ক রোধক পদার্থ।
যেমন এই ব্যবহারটা বলে দিলাম, শীতপ্রধান দেশে ব্যবহার করা হয়। ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। ইথিলিন গ্লাইকল, অ্যালকোহল পড়ানো হয়ে গেছে। ইথিলিন গ্লাইকলের সংকেত বলে দাও দেখি। CH2OH, CH2OH বা CH2OH হোল 2। এই ইথিলিন গ্লাইকল মেশানো হয় জলের মধ্যে, তাহলে জলের টেম্পারেচার 0 ডিগ্রি থেকে কমে যায়, তাহলে এই দ্রবণটাকে অ্যান্টি ফ্রিজিং সলিউশন বলা হয়। এই রিলেটেড টেস্ট পেপারে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো আমাকে বলবে, আমি তাহলে অ্যান্সার করে দেবো। আর অঙ্ক করতে হবে এখান থেকে। স্ফুটনাঙ্কের উন্নয়নের যেরকম অঙ্ক করেছি, হিমাঙ্কের অবনমন থেকেও সেরকম অঙ্কগুলো করে নেবে। একটা অঙ্ক করাবার টাইম আছে, দেখে নি একটু। না, টাইম নেই, আজকে আর অঙ্ক করাচ্ছি না, নেক্সট দিন অঙ্ক করাবো, ঠিক আছে? তবে তোমরা নিজে থেকেই করে নিতে পারবে। উদাহরণের অঙ্কগুলো করবে, এক্সারসাইজের অঙ্কগুলো করবে, যা পড়ালাম যদি কোনো প্রশ্ন থাকে করো। হিমাঙ্ক অবনমন থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেয়, সেটা সাধারণত এই দুটো ফর্মুলা দিয়েই হয়ে যায়। ডেল্টা টিএফ সমান টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। আর একটা ফর্মুলা হচ্ছে ওই এম মোলালিটিটাকে লিখে দেওয়া, W2 ইন্টু 1000, M2 ইন্টু W1। এছাড়া আর একটা ফর্মুলা আছে যেটা স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রেও দেখেছিলাম, KF ইকুয়ালস টু আর TF স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু LF। এই ফর্মুলা দিয়েও অঙ্ক দিতে পারে। এই তিনটে ফর্মুলা থেকে সাধারণত হিমাঙ্ক অবনমনের সব অঙ্ক হয়ে যাবে। প্রথম যে উদাহরণের অঙ্কটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে 9.35 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়। দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো। আর কি দেওয়া আছে? বেনজিনের কেএফটা দেওয়া আছে 5.1 কেলভিন পার মোলালিটি বা পার মোলালিটি, এটা দেওয়া আছে। আমি আগের দিনেই বলেছি তোমাদের যে এই ধরনের অঙ্কগুলো যখন দেবে, এই যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো পাশে লিখে দেবো আমরা। যেমন বেনজিনের পরিমাণ দেওয়া আছে কত, W1 সমান 9.35 গ্রাম। যদি কেউ বাড়িতে নিউমেরিক্যালগুলো করে থাকো তাহলে এটা করেছো নিশ্চয়ই। W2 সমান কত দেওয়া আছে, 0.315 গ্রাম। আচ্ছা, KF দিয়ে দিয়েছে 5.1 কেলভিন কেজি মোল ইনভার্স বা কেলভিন পার মোলালিটি। আর কি দেওয়া আছে, এই হিমাঙ্ক অবনমিত হয়েছে, এটা মানে কি দেওয়া আছে, ডেল্টা টিএফ দেওয়া আছে, টিএফ না টিএফ ড্যাশ কোনটা দেওয়া আছে, ডেল্টা টিএফ দেওয়া আছে। যতটা হিমাঙ্ক অবনমিত হয়েছে সেই মানটাই দিয়ে দিয়েছে, আর কেলভিন স্কেলেই দিয়েছে, তাই কোনো চেঞ্জের প্রয়োজন নেই। এইগুলো সব দেওয়া আছে। এখন তোমাকে M2 নির্ণয় করতে হবে। তাহলে কোন ফর্মুলা, 1 2 3, কোন ফর্মুলাটা ইউজ করব আমরা? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 2 এর ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে হয়ে যাবে 2 নং ফর্মুলা থেকে। সবাই তাহলে নির্ণয় করো, যাদের করা আছে তারা একবার দেখে নাও, আর যাদের করা নেই তারা নির্ণয় করো M2 সমান কত হবে। KF ইন্টু W2 ডেল্টা TF ইন্টু W1, তাহলে 5.1
0.315 thousand, 2.35 আর 9.35, তাহলে M2টা বেরিয়ে যাবে। (73.1) বইয়ের সাথে একদম অ্যান্সার মিলে গেছে। মলিকুলার ওয়েট 73.1। যদি গ্রাম আণবিক ভর বলে তাহলে গ্রাম পার মোল হয়ে যাবে এটা। দ্রাবকটি আণবিক ভর বললে এই 73.1 লিখে দিলেই হয়। তাহলে এইটা একটা হয়ে গেল। এরকম টাইপের আরো অঙ্ক তুমি বইতে পাবে। আমি আর দুটো অঙ্ক, ইম্পর্টেন্ট দুটো অঙ্ক করে দিচ্ছি বা বলে দিচ্ছি, একটু দেখে নাও। হিমাঙ্ক অবনমন থেকে একটা, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন থেকে একটা অঙ্ক করিয়েছিলাম, সালফারের সংকেত নির্ণয় বলে একটা অঙ্ক করিয়েছিলাম। এখানে একটা ওই ধরনের অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক দেখবে। সেলিনিয়াম দিয়ে একটা অঙ্ক আছে। বেনজিনের যে অঙ্কটা আছে সেটা আমি বলছি বা ছোট করে লিখে দিচ্ছি। বেনজিনের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, মানে কোনটা দেওয়া আছে? KF। বেনজিনের ক্ষেত্রে KF দেওয়া আছে কত? 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? 226 226 গ্রাম বেনজিনে 3.26 গ্রাম, অঙ্কটা পেয়ে গেছি আশা করি। সেলিনিয়াম, যা পলিমার অবস্থায় দ্রবীভূত আছে। সেলিনিয়াম পলিমার অবস্থায় ফর্মুলাটা দেওয়া আছে Se(n). তাহলে সেলিনিয়াম পলিমার অবস্থায় দ্রবীভূত আছে, তার হিমাঙ্কের অবনমন দেওয়া আছে কত? হিমাঙ্কের অবনমন 0.112 কেলভিন। 0.112 কেলভিন হিমাঙ্কের অবনমন দেওয়া আছে। এন এর মান নির্ণয় করতে বলছে। এন এর মান নির্ণয় করা মানে আগের দিন আমি বলেছি এনটা কি? পারমাণবিকতা। ভেরি গুড, পারমাণবিকতা নির্ণয় করতে বলেছে। আর কি দেওয়া আছে? সেলিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কত? 78.8 দেওয়া আছে। তাহলে এটা নির্ণয় করতে পারবো আমরা যেভাবে আগে দিন হিমাঙ্কে স্ফুটনাঙ্কে উন্নয়ন থেকে নির্ণয় করেছিলাম। তাহলে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, মানে মলিকুলার ওয়েটটা তাহলে কি হবে এক্ষেত্রে? M2 সমান 78.8 ইন্টু স্মল n। M2 জায়গায় 78.8 ইন্টু স্মল n করে দাও। বাকি যে ভ্যালুগুলো সাপ্লাই করেছে আমি দেখে নিচ্ছি একটু। W1 বলো কি আছে? কত? 226 গ্রাম, 226। W2 কত? 3.26 গ্রাম। KF দেওয়া আছে প্রথমেই, আমি আর লিখছি না KF। আর এইটা কি দিয়েছে? হিমাঙ্কের অবনমন, মানে কোন ভ্যালুটা দেওয়া আছে? ডেল্টা TF না TF ড্যাশ? ডেল্টা TF আবার দিয়ে দিয়েছে। তাহলে ডেল্টা TF সমান হচ্ছে 0.112 কেলভিন। এখান থেকে M2 ইকুয়ালস টু কত বেরোচ্ছে দেখো। তারপরে M2 সমান এই ভ্যালুটা বসিয়ে দেবে। আগে M2টা নির্ণয় করো। সবাইকে বললাম M2টা নির্ণয় করো। M2 ভ্যালুটা কত হয়েছে? 631। তাহলে M2 সমান যেটা পাওয়া গেছে আমি লিখে দিচ্ছি একবারে। ফর্মুলাতে বসিয়েছো নিশ্চয়ই তোমরা, এই ফর্মুলাটা একবার লিখে দিই। এইখানে সব মানগুলো বসিয়ে দেওয়ার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 631.28। সবারই এটাই বেরিয়েছে।
631.28, সরি বেরোয়নি। ও 631.08, ঠিক আছে। এখন আবার কি জানি M2 সমান 78.8 ইন্টু এন, তাহলে এখানে বসিয়ে দাও 631.08 78.8 ইন্টু এন, স্মল এন ইকুয়ালস টু কত হচ্ছে বলো? 8। কারো যদি 8 দশমিক কিছু আসে বা কারো যদি 7.99 এরকম আসে, তাকে নিয়ার অ্যাবাউট 8 করে দেবে, আর যদি 8 আসে তাহলে 8 লিখে দেবে। তাহলে সংকেত আমি পেয়ে গেলাম, এন এর ভ্যালুটা জেনে গেলাম, পারমাণবিকতা জেনে গেলাম। যদি ফর্মুলা বলে তাহলে হচ্ছে সেলিনিয়াম 8। সালফারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকমই ফর্মুলা হয়েছিল, এক্ষেত্রে এই ফর্মুলাই হলো। তাহলে এরকম অঙ্ক থাকবে, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় থাকে। আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তারপরেই আছে, দেখবে আমি বলেছিলাম শীত প্রধান দেশে যেহেতু টেম্পারেচার 0-র কম থাকে, রেডিয়েটারের যে জলটা থাকে সেটা যদি জমে যায় তাহলে রেডিয়েটার ফেটে যাবে বা গাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেখানে একটা দ্রাব্য পদার্থ যোগ করা হয় যাকে অ্যান্টি ফ্রিজিং এজেন্ট বলা হয়। সাধারণত কি ব্যবহার করা হয়? ইথিলিন গ্লাইকল। সেই রিলেটেড একটা অঙ্ক দেওয়া আছে। কিরকম অঙ্কটা বুঝিয়ে বলে দিই একটু। যে জলে ইথিলিন গ্লাইকল মেশানো হয়েছে, কি পরিমাণ ইথিলিন গ্লাইকল মেশানো হয়েছে, কোশ্চেন দিয়েছে কি পরিমাণ ইথিলিন গ্লাইকল যদি মেশাও তাহলে টেম্পারেচারটা -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত প্রতিরোধ করতে পারবে। -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কঠিনীভবন প্রতিরোধ করতে 4 কেজি জলে কি পরিমাণ ইথিলিন গ্লাইকল মেশাতে হবে, এরকম প্রশ্ন দেওয়া হয়েছে। তার মানে তোমার যে রেডিয়েটারে জল আছে সেই জলের পরিমাণ হচ্ছে 4 কেজি, আর টেম্পারেচার তোমাকে কতটা পর্যন্ত কঠিনীভবন হতে রোধ করতে চাইছে? -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত যেন কঠিনীভবন রোধ হয়ে থাকে, না জমে যায়। তাহলে এই 4 কেজি জলে কি পরিমাণ বলেছে, মলিকুলার ওয়েট চাইনি, ওয়েট চেয়েছে। কি পরিমাণ ইথিলিন গ্লাইকল যদি মেশাও তাহলে এই টেম্পারেচারটা প্রতিরোধ সে করতে পারবে। ইথিলিন গ্লাইকল সংকেত আমরা জানি CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH। আর কি দেওয়া আছে? KF এর ভ্যালুটা দেওয়া আছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এই অঙ্কটা করে দেখো, আমি কিছুই বলবো না, তোমরা নিজে থেকেই করে দেখাও। এটা শুধু ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলাটা ডেল্টা TF সমান TF মাইনাস TF ড্যাশ ইকুয়ালস টু KF, M দিয়েও লিখতে পারি, বা W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। আমার এই W2টা প্রয়োজন আছে। কিভাবে নির্ণয় করবে তোমরা নিজেরাই করো, আমি এখানে আর কিছু বলছি না। এই -6 ডিগ্রিটা কি দেওয়া আছে, এটা যদি কেউ বলতে চাও বলতে পারো আমাকে। এটা এটা এইটা যদি বুঝে যাও তাহলে অঙ্ক করে নিতে পারবে। এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক মানে ডেল্টা টিএফ বলছি, TF প্রাইম, এটা দ্রবণের হিমাঙ্ক দেওয়া আছে। দেখবে এই টেম্পারেচার কঠিনীভবন, জলের কঠিনীভবন রোধ করতে চাইছে এই টেম্পারেচার পর্যন্ত, তাহলে এটা দ্রবণের হিমাঙ্ক দেওয়া আছে। কেলভিন স্কেলে করে নেবে।
তোমাদেরকে দু একটা প্রশ্ন করব আমি। M2 কত বেরিয়েছে তোমাদের? 62 এইখান থেকে বের করা যাবে সেটা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দুটো কার্বন আছে, তাহলে 2 × 12 প্লাস অক্সিজেন হচ্ছে দুটো, তাহলে 2 × 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 6টা, 6 × 1 = 62 হবে। আর W1 হ্যাঁ 18 গ্রাম হয়েছে তোমাদের, 18 অ্যান্সার বেরিয়েছে, 18 গ্রাম। W2 800 বেরিয়েছে, W2 800 গ্রাম, 800 গ্রাম। কারো কারো বেরোবে দেখবে 79985 গ্রামও বেরোতে পারে। হ্যাঁ, বই অনুযায়ী বললাম। 800 গ্রাম যদি হয় ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকই আছে। W1 সমান 4 কেজি ছিল, যেটা আমি 4000 গ্রাম বলতে পারি। 4 কেজি বা 4000 গ্রাম, ভ্যালুগুলো বসিয়ে 800 বেরোবে। অর্থাৎ তুমি যদি 800 গ্রাম দ্রাব মানে ইথিলিন গ্লাইকল যোগ করে দাও জলে, 4 কেজি জলে, তাহলে সে -6°C পর্যন্ত কিন্তু জমবে না। নিশ্চয় নির্ণয় করতে পেরে গেছো তোমরা। কেউ যদি না নির্ণয় করতে পারো তাহলে আমাকে বলতে পারো যে স্যার হয়নি, একটু বুঝিয়ে দিন বা একটু করে দিন। অ্যান্সার যদি 800 গ্রাম বেরিয়ে যায় তাহলে ঠিক আছে তোমাদের। আমি এখানে লিখেই দিলাম ভ্যালুগুলো, শুধু ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, আর কিছুই নয়। KF এখানে লেখা আছে, আমি আরেকবার লিখে দিলাম। KF সমান 1.86 কেলভিন কেজি মোলিনভাস। M2 সমান 62 কি হবে হলো দেখিয়ে দিলাম। W1 সমান 4 কেজি মানে 4000 গ্রাম। আর KF সমান এটা। ডেল্টা TF বার করার দরকার নেই এখানে। TF প্রাইম সমান আমি দিয়ে দিয়েছি -6°C বা কেলভিন স্কেলে করে নেবে। আর TFটা 273 কেলভিন, এটা আমরা জানি। এখান থেকে অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে সবারই হয়ে গেছে আমি ধরে নিলাম। আর একটা অঙ্ক করিয়ে আমরা নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টিতে যাব। আমি কি বললাম যে 3টে ফর্মুলা, 2টো ফর্মুলা দিয়ে তো দেখালামই কিভাবে অঙ্ক করা যায়। আরো অনেক অঙ্ক আছে উদাহরণের, সেগুলো করবে। আর এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে আমি আগের দিনই বলেছিলাম যে করে নেবে। তোমরা কতটা করেছো আমি জানি না। আর একটা অঙ্ক আছে, সেটাও বলে দিই। 1000 গ্রাম জলে 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম জলে 100 গ্রাম জলে বলছি, 1000 গ্রাম জলে 50 গ্রাম ইউরিয়া আর 100 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়েছে। মানে দুটো দ্রাব্য পদার্থ যোগ করেছে, 50 গ্রাম ইউরিয়া আর 100 গ্রাম গ্লুকোজ দিয়ে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে। ওই দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করতে বলেছে। দ্রবণের হিমাঙ্ক মানে কি? TF ড্যাশ নির্ণয় করতে বলেছে। দ্রবণের হিমাঙ্ক নির্ণয় করো, TF ড্যাশ নির্ণয় করা হয়েছে। দেওয়া আছে কি? দেওয়া আছে 0°C উষ্ণতায় বরফ গলনের লিন তাপ। বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তাই এখানে কোন ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে হবে? কি 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 দেওয়া নেই দেখো, আগে দেখে নি আমি কি কি দিয়ে দিয়েছি আর কি কি দেওয়া নেই। W1 দেওয়া আছে 1000 গ্রাম, W2 দুটো মিশিয়ে দেওয়া আছে 50 + 100 গ্রাম। আর কি দেওয়া আছে? জল আছে যেহেতু, তাহলে TF দেওয়া আছে 273 কেলভিন। KFটা দেওয়া নেই। এই KFটা না থাকলে তুমি অঙ্ক করতে পারবে না।
তাহলে কে এফটা নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমরা জানি কে এফ সমান আর টি এফ স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু আরেকটা ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম না, এলএফ দেওয়া আছে, গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এলএফটা দেওয়া আছে। এখান থেকে তুমি কেএফ এর মানটা সবগুলো মান বসিয়ে কেএফ এর মানটা নির্ণয় করবে। প্রথমে কত হচ্ছে, যদি কারো ক্যালকুলেট হয়ে থাকে তাহলে একটু বলে দাও আমাকে কত হচ্ছে কেলভিন, কেজি, মোল ইনভার্স। আর এর ভ্যালু ক্যালোরি এককে বসাবে, যেহেতু এখানে এলএফ এর ভ্যালু ক্যালোরিতে দেওয়া আছে। ক্যালোরিতে আর এর ভ্যালু কত কেউ বলতে পারবে আমাকে? যেমন বলো, 0.987 হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে। 0.987 এরকম কোনো ভ্যালুই নেই, 0.0821 আছে। একটা যে 8.31 10⁻7 আছে। ক্যালোরি একক হচ্ছে 1.98 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, বা 2 ক্যালোরি অনেক সময় লেখা হয়, নিয়ার অ্যাবাউট 2 ক্যালোরি। তাই বইতে দেওয়া আছে যেহেতু 1.987, তাই 1.98 ক্যালোরি আমি লিখলাম, বা 7ও লিখতে পারো। আর এর ভ্যালুগুলো ভুলে গেছো আর কি। সিজিএস এ, এসআই তে, ক্যালোরিতে, লিটার অ্যাটমসফিয়ারে ক্লাস 11-এ হয়ে গেছে, কিন্তু যদি বলো লিখে দেবো। এটা ক্যালোরি এককে লিখে দিলাম, বা অনেক বইতে নিয়ার অ্যাবাউট 2ও লেখা হয়। এখানে যেহেতু অঙ্ক বইতে 2 ক্যালোরি ধরেনি, তাই আমি লিখলাম না, 2 ক্যালোরিও বলতে পারি। কত বেরিয়েছে কেএফ এর ভ্যালু? 1.85 যদি বেরিয়ে থাকে তাহলে ঠিক আছে, 1.851। এরপরে তুমি কি নির্ণয় করবে? টিএফ ড্যাশ নির্ণয় করবে এই ফর্মুলা দিয়ে। বা কেউ যদি মোলালিটি আলাদা করে বের করে নাও, তা মোলালিটি বের করেও অঙ্কটা করতে পারো। হ্যাঁ, এখানে মোলালিটি দিয়েই করবে, কারণ ওয়েটটা যখন দিয়েছে, দুজনা দিয়েছে তো, তাহলে দুজনের মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে মোল সংখ্যা বার করে মোলালিটি করে নাও, ভালো হবে। কেউ যদি করে থাকো আমাকে বলবে। যেহেতু এইখানে এই যে জিনিসটা দেওয়া আছে W2/M2, এখানে কিন্তু একটা দ্রাব দেয়নি, দুটো দ্রাব দিয়েছে, তাই W2/M2টা আলাদা করে নির্ণয় করে নেওয়াই ভালো, বা মোলালিটি নির্ণয় করে নিলে আরো ভালো। এই ফর্মুলা দিয়ে যদি কেউ অঙ্কটা করো সবচেয়ে ভালো হবে। মোলালিটি এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করলে ভালো হয়। এই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সাইডে প্রথমে ডাব্লু ইউরিয়া নির্ণয় করে নিলে কত? 50। তাহলে এম ইউরিয়া কত? 60। তাহলে এন ইউরিয়া বের করে নেবে এরকম করে 50/60, আর এন গ্লুকোজ বের করে নেবে 100/180। তাহলে এবার দুটোরই মোল সংখ্যা বেরিয়ে গেছে। এর মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা দেখে নেবে। টোটাল মোল সংখ্যা কত বেরিয়েছে দেখে নাও একটু। 50, 60 প্লাস 100/180, টোটাল মোল সংখ্যা কত বেরোলো? 1.3888 এই মোল বেরিয়েছে। এই মোল দ্রবীভূত আছে, এটা টোটাল মোল সংখ্যা। আমি লিখে দিলাম স্মল এন, নিচে টি লিখে দিলাম। তাহলে টোটাল মানে এটা দ্রাবের পরিমাণ আছে কত গ্রাম দ্রাবকে? 1000 গ্রাম দ্রাবকে। তার মানে এটাই মোলালিটি। 1000 গ্রাম দ্রাবকে এত মোল দ্রবীভূত আছে, মানে এটাই মোলালিটি। তাহলে মোলালিটির জায়গায় এটা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। 1.851 ইন্টু 1.3888, এটা হচ্ছে 273 টিএফ প্রাইম। তাহলে টিএফ প্রাইম সমান কত বেরোলো বলো?
কেউ যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। বুঝতে না পারলে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা। মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডে করেছো না কেলভিনে? মাইনাস, আরেকবার বলো আমি লিখে নিই। হ্যাঁ, তাহলে সেন্টিগ্রেডে তুমি বের করে নিয়েছো, -2.57 ডিগ্রি সেন্টিগ্রেডে বের করেছো এটা তুমি। কেলভিনে যেটা বেরোবে সেটা আমি বলে দিই, 270.43 কেলভিন। কারো বেরিয়েছে? যদি এইটা কেলভিন স্কেলে যদি বেরিয়ে থাকে তাহলে ঠিক আছে। 270.43 কেলভিন টিএফ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এরকম ধরনের অঙ্ক উদাহরণে অনেক আছে। আবার সেই একদম শেষের দিকে যেখানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে আমি দেখিয়েছিলাম, আমার কাছে যে বইটা আছে সেই বই থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেখানে গাণিতিক প্রশ্নাবলী আছে, সেখানে হিমাঙ্কের অবনমন থেকে তুমি পেয়ে যাবে ভ্যালুগুলো। এখানে হিমাঙ্কের দ্রবণে হিমাঙ্ক অবনমন সংক্রান্ত আর এর আগের পাতায় স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত এই অঙ্কগুলো আছে। কিন্তু এই সব অঙ্কগুলো করবে, এর অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমাদের যদি নতুন বই থাকে পরে করে দেওয়াও আছে, এগুলো করে দেওয়া আছে, কিন্তু এগুলো দেখবে না, এগুলো একটু জটিলভাবে করে দেওয়া আছে, শর্টকাটে করা আছে। তোমাকে যেভাবে শেখাচ্ছি সেইভাবে করবে। যদি না পারো তাহলে একবার চেক করতে পারো বা একবার দেখে নিতে পারো, কিন্তু নিজের থেকেই করবে অঙ্কগুলো, সব অঙ্কগুলো করবে। আমি যেদিন চাইবো তোমাদের কাছে খাতা চাইবো যে আমাকে দেখাও অঙ্কগুলো করেছো কিনা, সেদিন দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, এখন পাঠাতে হয় না, তবে অবশ্যই করে দেখাবে যখন চাইবো। তাহলে এখান থেকে অঙ্কগুলো করে নেবে, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে। আর একটা এখানে লাস্ট একটা প্রশ্ন দিই, তারপরে আমরা নেক্সট কলিগেটিভ প্রপার্টিতে যাব। প্রশ্নটা কি আগের দিন বলেছিলাম কি না জানি না, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রগুলো বলেছিলাম তো, দুটো সূত্র। আচ্ছা, একটা অঙ্ক আছে পরিচ্ছেদ সংক্রান্ত একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু শুনে নাও। 0.6 গ্রাম ইউরিয়া 1000 গ্রাম জলে দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। একটা দ্রবণ আছে, 1000 গ্রাম জলে দ্রবীভূত করে দ্রবণ, আর সেই দ্রবণের হিমাঙ্কের অবনমন মানে ডেল্টা টিএফ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 0.018 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা একটা দ্রবণ। আর একটা কি আছে, 1000 গ্রাম জলে 0.9 গ্রাম গ্লুকোজ আর 1.71 গ্রাম ইউরিয়া সুক্রোজ মানে চিনি, সুক্রোজ দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। এইটা 1 নম্বর একটা দ্রবণ, এটা 2 নম্বর একটা দ্রবণ। সেকেন্ড যে দ্রবণটা তৈরি হয়েছে তার হিমাঙ্কের অবনমন ঘটে মানে ডেল্টা টিএফ 0.018 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটোর ক্ষেত্রেই সমান ঘটছে, দেখতে পাচ্ছি আমরা। যদি দুটো দ্রাব যোগ করলাম, গ্লুকোজ আর সুক্রোজ দুটো এই পরিমাণে যদি 1000 গ্রামে দ্রবীভূত করি, আর 0.6 গ্রাম ইউরিয়া যদি জলে দ্রবীভূত করি 1000 গ্রাম জলে, তাহলে উভয় ক্ষেত্রে হিমাঙ্কের যে অবনমন একই ঘটছে। তাহলে এই দুই দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান কেন? প্রশ্ন করেছে যে কেন দুটো হিমাঙ্কের অবনমন সমান। তার মানে এইটা আমি বলতে পারি যে এইখান থেকে যে মোল সংখ্যাটা পাবো আর এইখান থেকে যে মোল সংখ্যাটা পাবো, এই দুটোকে যোগ করে, তাহলে দুটোর ক্ষেত্রেই মূল সংখ্যা সমান হবে। তাই এদের হিমাঙ্কের অবনমন সমান, এটা দেখিয়ে দিতে হবে আমাকে। এই মোল সংখ্যাটা দেখিয়ে দেবো ইউরিয়া, আর এই টোটাল মোল সংখ্যাটা দেখিয়ে দেবো অঙ্ক করে,
যে দুটোরই ভ্যালু সেম, সেই জন্য হিমাঙ্কের অবনমন একই। বা ওই ফর্মুলাটা অবশ্যই সূত্রটা লিখে দেবে, রাউল্টের দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের দ্বিতীয় সূত্র থেকে পাই একই পরিমাণ দ্রাবকে যদি সমমোল পরিমাণ বিভিন্ন দ্রাব যোগ করা হয় তাহলে হিমাঙ্কের যে অবনমন সেটা একই হবে। এইটুকু বলে এটা আমাকে করে দেখাবে নেক্সট দিন, নিশ্চয়ই পারবে। এই অঙ্কগুলো আছে। আর ইথিলিন গ্লাইকলকে হিমাঙ্ক রোধক বলা হয় কেন, পরিচ্ছেদ সংক্রান্ত অঙ্কগুলো একটু দেখে নেবে, প্রশ্নগুলো দেখে নেবে পরিচ্ছেদ সংক্রান্ত। আর একদম শেষের দিকে যে প্রশ্ন প্লাস অ্যান্সার আছে সেইগুলো কিন্তু এই দ্রবণ থেকে অনেক প্রশ্ন সেখানে দেয়, HOTS থেকেও দেয়, আর এমনি যে প্রশ্ন আর অ্যান্সার দেওয়া আছে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। টেস্ট পেপারেও এখান থেকে প্রশ্ন থাকে, আর ফাইনাল পরীক্ষাতেও সেখান থেকে অনেক প্রশ্ন থাকে। তাহলে এইখান পর্যন্ত হয়ে গেল হিমাঙ্কের অবনমন। নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টিতে আমরা যাব।